আসসালামু আলাইকুম। লার্নিং স্টার্স এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। লার্নিং স্টার্স এর ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস শুরু করেছি। আমরা বেসিক ক্লাসের গত দিনে আলোচনা করেছিলাম সাবজেক্ট অ্যান্ড হেড ওয়ার্ড। আমরা যখনই একটা সেন্টেন্স গঠন করতে যাই তখন আমরা জানি সেন্টেন্সগুলো সাধারণত গঠিত হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আসলেই কি আমরা যেটাকে অবজেক্ট বলি সেটা আসলেই কি অবজেক্ট নাকি অন্য কিছু? আমরা আজকে সেই ধারাবাহিকতায় আমরা আজকে নতুন আরেকটা ক্লাস নিয়ে আসলাম, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। আমরা যেটাকে অবজেক্ট বলে জানি সেটা কি আসলেই কি অবজেক্ট নাকি অন্য কিছু? সেই অন্য কিছুটা কি সেইটা আজকে আলোচনা করব। আমরা বেসিক লেভেলে অবজেক্টটা তো সকলেই চিনি, কমপ্লিমেন্টটা কি সেটা হলো আমাদের অ্যাডভান্স লেভেলের আলোচনা। আমরা সেই ধারাবাহিকতায় আজকের আমাদের ক্লাসটা আমরা আজকে শুরু করব। অবজেক্ট, অবজেক্ট কর্ম, সাবজেক্ট কর্তা। একটা সেন্টেন্স লিখলে তাহলে ভার্বকে হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে অবজেক্টটা কি? ভার্বকে হোয়াট বা হোম, হোয়াট মানে কি, হোম মানে কাকে, হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে তাকে বলা হয় অবজেক্ট। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, হি রাইটস এ লেটার। দেখো এই সেন্টেন্সটায় হি হলো সাবজেক্ট, রাইটটা হলো ভার্ব, এ লেটার এইটা হলো অবজেক্ট। তুমি তাহলে অবজেক্ট তুমি চিনো না, সাপোজ ধরে নাও তুমি অবজেক্ট চিনো না, তাহলে আমরা সংজ্ঞাটা কি পেলাম? ভার্বকে হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে এখানে ভার্বকে রাইটস, এই যে রাইটস ভার্বটা আছে এই রাইটস ভার্বকে তুমি প্রশ্ন করো, তাহলে কি লেখে? হোয়াট দ্বারা প্রশ্ন করো, দেখো কি লেখে? ভার্ব উত্তর দিবে লেটার লিখে, তাহলে এই লেটারটাই হলো অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো হি সেন্ট মি অ্যান ইমেল, তাহলে এখানে ভার্বকে সেন্ড, এই সেন্ডকে তুমি প্রশ্ন করো, তাহলে কাকে পাঠিয়েছিল? তাহলে উত্তর দিবে কাকে পাঠিয়েছিল? এই যে আমাকে পাঠিয়েছিল, কাকে পাঠিয়েছিল? আমাকে পাঠিয়েছিল। আবার যদি প্রশ্ন করো কি পাঠিয়েছিল, তখন উত্তর দিবে ইমেল পাঠিয়েছিল। তাহলে আমরা একটা কথা বুঝলাম, তাহলে আমাদের এটুকের অবজেক্ট ভার্বকে হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে? অবজেক্ট বলে। তাহলে এখানে একটা অবজেক্ট বুঝতেই পারলাম, সে কি লেখে? চিঠি লেখে। কিন্তু পরের সেন্টেন্সটা এসে আমাদের একটু গর্বিত হয়ে গেল যে এখানে সেন্টের অবজেক্ট কয়টা? তাহলে অবজেক্ট তাহলে দুইটা। হ্যাঁ, তুমি ঠিকই বুঝতে পেরেছো যে এই পরের সেন্টেন্সটাই দুইটাই অবজেক্ট। একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকতে পারে, সেই অনুসারে আমাদের অবজেক্ট দুই প্রকার, একটা হলো ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট। কি বলছি? অবজেক্ট কত প্রকার? দুই প্রকার। তুমি আজকের ক্লাসটা দেখার আগে তুমি কখনোই চিন্তা করোনি যে অবজেক্টের আবার প্রকারভেদ আছে, এটারও আবার প্রকারভেদ হতে পারে। হ্যাঁ, এটারও প্রকারভেদ আছে। তাহলে অবজেক্ট যে কর্ম, অবজেক্ট কত প্রকার? দুই প্রকার। তুমি বেসিক থেকে শিখেছিলে যে অবজেক্টটা কি, যে সাবজেক্ট প্লাস ভার্বের পরে যে অংশটা থাকে সেই অংশটাই তোমাকে হয়তো কোনো টিচার অথবা কোনো বই থেকে তুমি শিখেছো যে ভার্বের পরে যাই থাকে তাই অবজেক্ট। আসলে সেই ধারণাটা তোমার কতটা ঠিক কতটা ভুল আজকে তুমি সেটা যাচাই করতে পারবে। আচ্ছা, অবজেক্ট কত প্রকার? অবজেক্ট দুই প্রকার, একটা ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট। বস্তুবাচক অথবা বিষয়বস্তুবাচক যে অবজেক্টগুলো থাকে তাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচক যে অবজেক্টগুলো থাকে তাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্ট কত প্রকার? অবজেক্ট দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছো। এখন একটু আমরা প্রমাণ নেই। দেখো হি রাইটস এ লেটার, এখানে কি লেখে? লেটার লেখে। লেটার একটা বস্তুবাচক জিনিস, তাহলে এই যে এ লেটার এটা কোন ধরনের অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। আর এখানে দেখো মি, মিটা কাকে লেখে? আমাকে লেখে। এইটা হলো আইডি, আই ও, ইনডিরেক্ট অবজেক্ট। আর এই যে অবজেক্টটা এইটা ডিও, ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম একটা সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে ইনডিরেক্ট অবজেক্টটা আগে বসে, ডিরেক্ট অবজেক্টটা পরে বসে।
তো আমরা আরো একটা উদাহরণের মাধ্যমে দেখি। ফাদার গিভ মি এ পেন। এখানে দেখো যে ফাদার গিভ মি এ পেন, তাহলে প্রশ্ন করো এই গিভকে প্রশ্ন করো কাকে দিয়েছিল, হোম দ্বারা প্রশ্ন করো কাকে দিয়েছিল, বলবে আমাকে দিয়েছিল। প্রশ্ন করো কি দিয়েছিল, পেন দিয়েছিল। তার মানে এই সেন্টেন্সটায় কয়টা অবজেক্ট, দুইটা অবজেক্ট। আমাদের রুলস কি বলছে, দুইটা অবজেক্ট যদি থাকে তাহলে ইনডিরেক্ট অবজেক্টটা আগে বসবে, ডিরেক্ট অবজেক্টটা পরে বসবে। তাহলে আমাদের এইটা হলো ইংরেজির একটা স্ট্রাকচার। আশা করি তুমি এতটুকু বুঝতে পেরেছো যে অবজেক্টটা কি, অবজেক্ট কত প্রকার এবং কিভাবে বসে। এখন তুমি চাচ্ছ যে স্যার আমি তো ফ্রি হ্যান্ড লিখবো, সেই ক্ষেত্রে আমি ডিরেক্ট অবজেক্টটাকে আগে লিখতে চাই, ইনডিরেক্ট অবজেক্টটাকে পরে লিখতে চাই, তখন আমার করার কি? হ্যাঁ, তোমার তখনও কিছু করার আছে। যখন তুমি এইটা লিখতে চাও, ফাদার গিভ এ পেন টু অথবা ফর মি, এই যে তখন তোমাকে একটা প্রিপজিশন নিয়ে আসতে হবে, সেটা টু অথবা ফর। তুমি যখন এই যে ডিরেক্ট অবজেক্টটাকে আগে লিখতে চাও, ইনডিরেক্ট অবজেক্টটাকে পরে লিখতে চাও, তখন তোমার মাঝখানে একটা প্রিপজিশন নিয়ে আসতে হবে। সেই প্রিপজিশনটা হয় টু হবে, না হয় কি হবে, যে প্রিপজিশনটা নিয়ে আসবে টু অথবা ফর। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমাদের যেখান থেকে আমরা শুরু করলাম যে অবজেক্ট কি, কর্ম। আমরা যে সেন্টেন্সে, আমি যদি তোমাকে একটা টেস্ট দিয়ে বলি I am happy, আমি হই খুশি অথবা সুখী। এখানে তুমি বলো তো অবজেক্ট কোনটা? তুমি কোনো কিছু চিন্তা করবে না, তুমি চিন্তা করেই ঠাস করে বলবে এখানে অবজেক্ট হলো হ্যাপি। তখন তুমি চিন্তা করলে না, তুমি চিন্তা করলে কি, আইটা সাবজেক্ট, এমটা ভার্ব, হ্যাপিটা হলো অবজেক্ট। যখন তুমি এই কোনো চিন্তা না করে উত্তরটা দিবে, জাস্ট তখনই তুমি ভুলটা করে ফেলেছো। আর এই ফাঁদে যে পা দিবে তারই তো ভুল হবে। তাহলে দেখো তো, এখানে আমরা লিখছিলাম মি, এটা একটা প্রোনাউন। যখন লিখছিলাম এ পেন, এটা একটা নাউন ফ্রেজ। তাহলে এই দুইটা থেকে তুমি বুঝো অবজেক্ট দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্ট হিসেবে যে পার্সন স্পিচ বসবে সে হয় নাউন অথবা প্রোনাউন অথবা কোনো নাউন ফ্রেজ। তাহলে কি বুঝতে পারলাম, অবজেক্ট হিসাবে যে বসে সে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। কিন্তু তোমাকে যদি এখানে হ্যাপিটা দেখো তো, আই অ্যাম হ্যাপি, হ্যাপি নিচে আলাদা করবো, এটা কি অবজেক্ট না এটা অন্য কিছু? তুমি যখন অবজেক্ট বলবা তখনই তুমি ভুল করেছো। কেননা হ্যাপিটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনো কোনো দিন অবজেক্ট হতে পারে না। আশা করি বুঝতে পেরেছো যে এখানে আই অ্যাম হ্যাপি, হ্যাপিটা তাহলে কি না, হ্যাপিটা অবজেক্ট না। এখানে যদি এই দেখো অন্য একটা সেন্টেন্স দিয়ে বলতাম she sings a song well, she sings a song well। এখন তোমাকে যদি প্রশ্ন করা হতো এখানে অবজেক্ট কোনটা, তাহলে তুমি ভার্বকে প্রশ্ন করো she sings, সে গায়, কি গায়, গান গায়, এটুকু অবজেক্ট। ওয়েলটা কি অবজেক্ট না, ওয়েলটা অবজেক্ট না, এটা অবশিষ্ট অংশ, এটাকে এক্সটেনশন বলা হয়। আর এইটা তাহলে এইটা নিচে আন্ডারলাইন করে বললে ওয়েলটা কোন পার্সন স্পিচ, এটা অ্যাডভার্ব। তুমি জানো যে অবজেক্ট হিসেবে যে পার্সন স্পিচটা বসে সেটা হলো নাউন অথবা কি নাউন ফ্রেজ। তাহলে এ সং এটা নাউন ফ্রেজ, ওয়েলটা তো নাউন ফ্রেজ না, ওয়েলটা তো অ্যাডভার্ব, এটা অবশিষ্ট অংশ। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবজেক্ট হিসেবে যেটা বসে সেটা সবসময় কোন পার্সন স্পিচ হবে, নাউন অথবা নাউন ফ্রেজ হবে। এই ওয়েল এটা অ্যাডভার্ব। আর এই যে সিং, এই সিং এইটাকে বলা হয় টিভি, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে অ্যাডভার্ব বসতে পারে, যদি কোথাও বসে তাহলে কোনো সমস্যা নাই, না বসলেও কোনো সমস্যা নাই। কিন্তু তুমি এতটুকু জানো যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে কি বসতে পারে,
অ্যাডভার্ব বসে। তাহলে আমরা যেটা বলতেছিলাম এখানে হ্যাপি, হ্যাপিটা তাহলে কোন পার্সন স্পিচ? হ্যাপিটা অ্যাডজেক্টিভ, তাহলে হ্যাপিটা কেন অবজেক্ট হলো না সেটা অন্তত বুঝতে পারলাম। কিন্তু তোমার তো এখন প্রশ্ন রয়ে গেল, যেহেতু হ্যাপিটা অবজেক্ট না তাহলে হ্যাপিটা কি? অবশ্যই অবশ্যই তুমি যদি ইংরেজি একটু বুঝো এবং তোমার ভিতরে যদি কোনো ধরনের ইংরেজি জানার তৃষ্ণা থাকে তাহলে তুমি আজকে অবশ্যই প্রশ্ন করবে, স্যার হ্যাপিটা যেহেতু অ্যাডজেক্টিভ, যেহেতু এটা অবজেক্ট না, তাহলে ওর নাম কি? হ্যাঁ, ওর নামই হলো কমপ্লিমেন্ট। যেহেতু হ্যাপিটা অবজেক্ট না, হ্যাপিটার নামই কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কি? এই যে সাবজেক্টের পরিপূরক হিসাবে যেটা বসছে সেটাই হলো কমপ্লিমেন্ট। চলো তাহলে দেখা যাক কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট শব্দের অর্থ পরিপূরক। কার পরিপূরক? সাবজেক্টের পরিপূরক। দেখো কি বলছে সেন্টেন্সে, সাবজেক্টের পূর্ণতার জন্য ভার্বের পরে যে ওয়ার্ড ফ্রেজ বসে তাকে কমপ্লিমেন্ট বলে। তাহলে কমপ্লিমেন্টটা কি? সেন্টেন্সে সাবজেক্টের তাহলে পূর্ণতার জন্য, সাবজেক্টের পূর্ণতার জন্য ভার্বের পরে যে ওয়ার্ড বা ফ্রেজ বসে তাকে কি বলে? কমপ্লিমেন্ট। আর তাহলে অবজেক্টটা কাকে বলা যাবে? এই যে ভার্বের পরে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ জাতীয় যে ওয়ার্ডগুলো বসবে সেগুলো হবে অবজেক্ট, আর বাকি যে যেগুলো বসবে সেগুলো হলো কি তাহলে কমপ্লিমেন্ট সাবজেক্টের পূর্ণতার জন্য। দেখো আমরা একটা সেন্টেন্স দিয়েছিলাম আই অ্যাম হ্যাপি, তাহলে এখানে হ্যাপিটা অ্যাডজেক্টিভ। আমরা বলেছিলাম এই যে এইটা একটা যেহেতু নাউন না, প্রোনাউন না, নাউন ফ্রেজ না, তাহলে এইটা এক ধরনের কি কমপ্লিমেন্ট। ঠিক সেম ভাবে দে আর হেল্পলেস, দেখো তো হেল্প থেকে হেল্পলেস, তারা কেমন? অসহায়। আমরা জানি কোন ওয়ার্ডের শেষে যদি এল ই ডাবল এর যোগ করা থাকে সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে দে আর হেল্পলেস, তারা অসহায়। এই যে অসহায় এটা একটা অ্যাডজেক্টিভ, এই হ্যাপি এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, তার মানে এইগুলো কোন? তাহলে এগুলো কি? কমপ্লিমেন্ট। এগুলো কিন্তু অবজেক্ট না। হি হ্যাজ মেড মি হ্যাপি, তাহলে হি হ্যাজ মেড মি হ্যাপি, সে কাকে খুশি করেছে? আমাকে খুশি করেছে। তাহলে এইটাও এক ধরনের কি কমপ্লিমেন্ট। তাহলে এই যে কমপ্লিমেন্টটা কি? পরিপূরক। সেন্টেন্সের সাবজেক্টের পূর্ণতার জন্য তাহলে ভার্বের পরে যে সমস্ত ওয়ার্ড গুলো অথবা যে সমস্ত ফ্রেজ গুলো বসে তাকে কি বলা হবে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট প্রধানত দুই প্রকার। দেখো, এক হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, দ্বিতীয়ত হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কত প্রকার? দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টের পরিপূর্ণতা। আমরা এই যে সেন্টেন্সটা লিখছি আই অ্যাম হ্যাপি, এখানে কে খুশি? আমি খুশি। তাহলে সাবজেক্টটা কে? আমি। তাহলে আমার জন্য, আমার খুশির জন্য কাকে নিয়ে আসা হলো? হ্যাপিকে নিয়ে আসা হলো। তাহলে যে আমি সেই কি হ্যাপি। দে আর হেল্পলেস, অসহায় কারা? তারা। সাবজেক্টের পরিপূর্ণতা, সাবজেক্ট হলো দে, অসহায় তারা। তাহলে এই যে এইটাকেই বলা হয় যে সাবজেক্টের পরিপূর্ণতার জন্য যা নিয়ে আসা হলো তাকে বলা হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর দেখো হি হ্যাজ মেড মি হ্যাপি, সে আমাকে সুখী করেছে। এখানে সুখটা কার? মি, আমার। তার মানে এখানে হ্যাপিটা কার জন্য? হি, তার জন্য না, সাবজেক্টের জন্য না, কার জন্য নিয়ে আসা হলো? অবজেক্টের জন্য। তাহলে এই যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্টের যে পরিপূরক তাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে, অবজেক্টের যে পরিপূরক তাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তাহলে কমপ্লিমেন্ট কত প্রকার? দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে দেখো তুমি অবজেক্ট আর কমপ্লিমেন্ট চেনার সব থেকে বড় উপায়, দেখো এই যে আই আর হ্যাপি, এখানে আই ইকুয়াল হ্যাপি লেখা যায়, যে আমি সেই কে সুখী, যে দে তারাই কেমন হেল্পলেস। যদি একটা সেন্টেন্স লিখতাম হি রিডস রিডস এ বুক, সে একটা কি বই পড়ে? বই পড়ে। এখানে কি হি ইকুয়াল এ বুক লেখা যায়? একটু চিন্তা করে বলো তো, তোমাদের উত্তরটা অবশ্যই আসবে না। সে ইকুয়াল বই লেখা যায় না। কেন যায় না? যে সে, সে কখনো কি হতে পারে না? বই হতে পারে না। তার মানে এখানে এইটা তাহলে, আর তুমি ভার্বকে প্রশ্ন করো সে কি পড়ে? বই পড়ে।
তাহলে এই যে এই বুক, এটা কোন পার্টিসিপেট? একটা নাউন ফ্রেজ, তার বাড়ি এইটা হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট ইকুয়াল কখনো অবজেক্ট হতে পারে না, কিন্তু সাবজেক্ট ইকুয়াল কি হতে পারে? কমপ্লিমেন্ট হতে পারে। আশা করি কমপ্লিমেন্ট জিনিসটা তুমি বুঝছো। সাপোজ ধরো এখানে আই এম হ্যাপি, তাহলে আমি যদি বাজারে যাই, আমার যে সুখ, এটা কি বাসায় রেখে যেতে পারবো? অবশ্যই পারবো না। যদি বাসায় রেখে যেতে পারতাম তাহলে এটা অবজেক্ট হতো। যেহেতু আমার থেকে সুখটাকে কি করা যাচ্ছে না, আলাদা করা যাচ্ছে না, তার মানে আমি এইটা হলো কমপ্লিমেন্ট। মধ্য কথায় হলো অবজেক্টকে সাবজেক্ট থেকে আলাদা করা যায়, কিন্তু কমপ্লিমেন্টকে কখনো সাবজেক্ট থেকে আলাদা করা যাবে না। তাহলে এই জিনিসটা সাবজেক্ট অবজেক্ট আর কমপ্লিমেন্টের বিষয়টা একটু ক্লিয়ার হলো। এই যে সাবজেক্টিভ কমপ্লিমেন্টকে আবার তিন ভাগে ভাগ করছে। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট তিন প্রকার: নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তাহলে নাউন কমপ্লিমেন্ট কোনটা? সাবজেক্টের পরিপূরক, কিন্তু ওয়ার্ডটা নাউন। এখানে দেখো হি ইজ এ ডক্টর, তাহলে এ ডক্টর, এই যে ডক্টর একটা কমন নাউন, আর এ যখন একটা আর্টিকেল, আর্টিকেল আর একটা নাউন মিলে হয় নাউন ফ্রেজ। তাহলে হি ইজ এ ডক্টর, তাহলে এই যে একটা, এইটা একটা নাউন, এ ডক্টর একটা নাউন। কোন ধরনের নাউন? এটাকে আমরা বললাম কমন নাউন। তাহলে যেহেতু হি ইজ এ ডক্টর, হি আর ডক্টর, যে হি সেই ডক্টর, এই যে ডক্টর তার একটা কোয়ালিটি, কখনো তার থেকে এই কোয়ালিটিকে বিচ্ছিন্ন করা যাবে? সে যদি কোথাও যায় তার এই কোয়ালিটিকে সঙ্গে নিয়ে যেতে হবে। সুতরাং সাবজেক্ট থেকে কমপ্লিমেন্টকে কখনো আলাদা করা যায় না। তাহলে যে সে, সেই হলো কি? ডক্টর। এটা হলো নাউন ফ্রেজ। হানি টেস্ট সুইট, একটু দেখো এই যে সুইট, সুইট একটা কি? অ্যাডজেক্টিভ। সুইট একটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, মধু স্বাদে মিষ্টি। তাহলে হানি থেকে যদি সুইটটাকে আলাদা করা হয় তাহলে কি আর হানি থাকবে? হানি তো পানি হয়ে যাবে। তার মানে হলো কি, যেহেতু যা হানি তাই সুইট, সুতরাং হানি আর সুইট একই জিনিস। হানি থেকে সুইটটাকে কি করা যাবে না? বিচ্ছিন্ন করা যাবে না। সুইট অ্যাডজেক্টিভ, এটা আমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। আই ভিজিটেড দেয়ার, আমি সেখানে ভ্রমণ করেছিলাম। তাহলে আই ভিজিটেড দেয়ার, আমি কোথায় গিয়েছিলাম? এই যে আই কোথায় গেছি? দেয়ারে গেছি। সুতরাং এই দেয়ার, দেয়ার মানে সেখানে, এটা একটা অ্যাডভার্ব, তার মানে এইটি হলো অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তাহলে আমাদের এই যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কয় প্রকার? তিন প্রকার। কি কি? নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তাহলে যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস একটা নাউন থাকবে, নাউন কমপ্লিমেন্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব থাকবে, অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। তাহলে আমরা অবজেক্ট আর কমপ্লিমেন্টের ডিফারেন্সটা সব থেকে যে একেবারে তোমাদের বোঝার জন্য যে ডিফারেন্সটা, সেটা হলো কি, অবজেক্টকে সাবজেক্ট থেকে আলাদা করা যায়, কমপ্লিমেন্ট কখনো সাবজেক্ট থেকে আলাদা করা যায় না। আর একবার দেখি, কমপ্লিমেন্ট পরিপূরক, কার পরিপূরক? সাবজেক্টের পরিপূরক। কমপ্লিমেন্ট কত প্রকার? দুই প্রকার। এক হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এই সাবজেক্টিভ কমপ্লিমেন্টের বিষয়ে বিভক্ত দেখলাম নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। আশা করি তোমাদের মাঝে অবজেক্ট আর কমপ্লিমেন্টের কোনো ধরনের দ্বন্দ্ব হবে না। তুমি এখন থেকে কোনো সেন্টেন্স দেখলেই বলবা না যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সেখানে তুমি আজকে শিখে নিলা যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্টও হয়। যখন তোমরা বলবো, তোমরা যদি এক্সটেনশন বলো অবশিষ্ট অংশ, বাকি অংশ, তার মানে কি এর মাঝে যা আছে আমার কোনো দোষ নেই, যা কিছু থাকতে পারে, এইভাবে এক্সটেনশন। হ্যাঁ, কিন্তু আমরা একেবারে, আমরা বলেছিলাম বেসিক টু অ্যাডভান্স। এই যে তুমি একেবারে অনেস্টলি বলো, যারা আজকের ভিডিওটি দেখলাম কমপ্লিমেন্ট সম্পর্কে কয়জনের ধারণা ছিল? হয়তো অনেকেরই আছে। তাহলে আরো একটু ডিটেলস শিখতে পারলা, প্রকারভেদ শিখতে পারলা, কতটুকু দরকার ততটুকু তোমরা আজকে ক্লাসের মাধ্যমে অবশ্যই শিখতে পারো। এরকম আরো আরো অনেক নতুন নতুন জিনিস নিয়ে, নতুন নতুন ক্লাস নিয়ে, নতুন নতুন গ্রামাটিক্যাল রুলস, গ্রামাটিক্যাল ফরম্যাট নিয়ে আমরা প্রতিটা ক্লাসে হাজির হব তোমাদের জন্য। যতক্ষণ পর্যন্ত আমরা আবার ক্লাস না আসছি, এবং নতুন ক্লাস আসার জন্য অবশ্যই তোমাদের আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদেরকে সাপোর্ট করতে হবে। আজকের ক্লাসটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।